নজর রাখবো আবারও মথুরাপুরে। শুভেন্দু অধিকারী সেখানে পুজো উদ্বোধনে গিয়েছিলেন, তার কনভয়ে চলল লাঠি। বিরোধী দলনেতার গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ একদল উত্তেজিত জনতা। কি কারণে বিক্ষোভ? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই বিক্ষোভ। বিরোধী দলনেতার গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ দেখাতে থাকেন একদল উত্তেজিত জনতা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তাদের এই বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এভাবেই স্লোগান শাউটিং করতে থাকে। কথা বলবো, প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, একেবারেই দেখো, আজ রায়দিঘি বিধানসভার কাঠগড়া গ্রামের একটি কালী পুজোর উদ্বোধনে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি যেই সময় যে রায়দিঘি বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুর এলাকা থেকে যখন ক্রস করছিলেন, সেই সময় তার কনভয়কে লক্ষ্য করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। এবং বিক্ষোভকারীদের যেটা আমূল দাবি যে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে তারা অত্যাচারের শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, এবং যে রাজ্যে বঞ্চনা করছে, কেন্দ্রে একাধিক প্রকল্প দিয়ে বঞ্চনা করেছে এবং 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, সেই উত্তর বিরোধী দলনেতাকে দিতে হবে। সেজন্যই কিন্তু তারা প্রথমেই একেবারে যে বিষ্ণুপুর এলাকা রয়েছে, দক্ষিণ বিষ্ণুপুর, সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবং সেখান থেকে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেখান থেকে বিরোধী দলনেতা বেরিয়ে যান এবং পরবর্তী সময় যে সাতঘরা এলাকায় সেখানে পুজো উদ্বোধন করে। এবং সেখান থেকে যখন বেরিয়ে পরবর্তী যে গন্তব্য চলাফল পাথর প্রতিমা আরো একটি পুজোর উদ্বোধনে বেরোন, সেই পথেই কিন্তু একাধিক নজর থাক। ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত প্রাণঘাতী হামলা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কি বলছে তৃণমূল, শুনবো। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। আমাদের যারা সনাতনী মায়েরা তারা জানেন যে আজকে ভূত চতুর্দশী, আজকের দিনে অশুভ আত্মাকে, অশুভ শক্তিকে ছাঁটা দেখিয়ে বিদায় করতে হয়। আজকের দিনে অলক্ষ্মী বিদায় হয়। তো বাংলার অলক্ষ্মী যে বাংলার 100 দিনের টাকা আটকে রাখে, বাংলার মায়েদের ন্যায্য প্রাপ্য আটকে রাখে, তার থেকে বড় অলক্ষ্মী আর কি আছে? এটার মধ্যে কোনো রাজনৈতিক দল নেই। আজকে অলক্ষ্মী বিদায় হবে, কালকে মালক্ষী ঘরে আসবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যেই সমস্ত ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, তার মধ্যে অন্যতম অনুপ্রবেশ। আর এবার সেই অনুপ্রবেশ ইস্যুতেই 26-এর আগে শাহী তোপ। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক। এক্স হ্যান্ডলে পোস্ট অমিত শাহ। কথা বলবো, মৈত্রেয়ী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, অমিত শাহ যে তোপ ডাকছেন যে এই বিজেপি শাসিত রাজ্যগুলোয় অনুপ্রবেশ হয় না, আবার বাংলায় অনুপ্রবেশ হচ্ছে, সেটাও ভোট ব্যাংকের রাজনীতি, কারণ তারা স্বাগত জানায়। তৃণমূল তো এই নিয়ে বলছে স্বরাষ্ট্র মন্ত্রক, এই সীমান্ত কার দপ্তর? অমিত শাহর দপ্তর।
একেবারেই বুঝুন না, দেখো এর আগেও একাধিকবার যখনই অনুপ্রবেশের ইস্যু উঠেছে তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারবার এই অভিযোগে তোলা হয়েছে যে অনুপ্রবেশ আটকানোর মূল দায়টা কিন্তু যারা সীমান্তরক্ষী বাহিনী, অর্থাৎ যে বাহিনী একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে, সেই বাহিনীর দায়িত্ব। কিন্তু অমিত শাহ সেই বক্তব্যকে কিছুটা এড়িয়ে গিয়ে তার বক্তব্য হচ্ছে যে সীমান্ত, এত দীর্ঘ সীমান্ত রয়েছে, সেই সীমায় অনুপ্রবেশ আটকানো 100% সম্ভব নয়। ফলে তার দায়টা কিন্তু পুরোটাই দিচ্ছেন হচ্ছে রাজ্যগুলির ওপরে। তার বক্তব্য যে রাজ্যগুলিতে তারা এই অনুপ্রবেশকারীরা যখন ঢোকেন তখন তাদেরকে স্থানীয় যে পঞ্চায়েত প্রধান বা থানা তারা জানতে পারে, তাদের জানা উচিত এবং তাদেরই আটকানো উচিত। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার নেই, সেখানে নাকি এই অনুপ্রবেশকারীদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়। তার কারণ তাদেরকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়, তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়, সেই কারণে অনুপ্রবেশকারীদের এখানে ঢুকতে দেওয়া হয়। ফলে একেবারে অমিত শাহ তোপ রাজ্যকে যে এই রাজ্যের সরকার বদলে দিতে হবে অনুপ্রবেশকারীদেরকে আটকানোর জন্য, অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনীর সে অর্থে ভূমিকা অতটা নেই যতটা সরকারের ভূমিকা আছে, এটা তার। ওকে, অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। তৎপরতা কতদূর জানবো, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই, দেখো ভারতের যে মৎস্যজীবী সংগঠন রয়েছে, দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের যে মৎস্যজীবী সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের কাছেও পুরো বিষয়টি জানানো হয়েছে। যে ট্রলার, সেই ট্রলারে যে 14 জন মৎস্যজীবী ছিলেন প্রত্যেকেই কুলতলি শান্তিজাহান এলাকার বাসিন্দা এবং ট্রলারের যিনি মালিক তিনি যেটা জানাচ্ছেন, গতকালই হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়। তার কারণ হিসেবে যেটা জানা যায় যে ইঞ্জিনের মধ্যে জল প্রবেশ করে মাঝ সমুদ্রে। এই বিকল হয়ে যাওয়ার পরেই তাদের সেই সময় জাল ফেলা ছিল এবং সেই যে উত্তাল সমুদ্র সেখান থেকেই তারা বাংলাদেশি জলসীমায় প্রবেশ করেন, আর তখনই তাদেরকে প্রথম আটক করে নিয়ে যাওয়া হয়। এবং প্রশাসনের তরফ থেকে এই দ্রুত কিভাবে এদেরকে ফিরিয়ে আনা যায় তার জন্য এখনো পর্যন্ত সদুত্তর কিছু না হলেও কিন্তু বাংলাদেশের সঙ্গে কথা বলেছে এবং এখান থেকে তাদের যে পরিচয়পত্র সেগুলো পাঠানো হয়েছে। ওকে, গত ইংরেজি 13/10/2025 FB শুভযাত্রা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশ জলসীমানা ঢুকে পড়ে এবং বাংলাদেশের নৌবাহিনী আমাদের সেই ট্রলার এবং মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে চলে যায়। গিয়ে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের খুবই অত্যাচার করছে এবং দড়ি দিয়ে বেঁধে তাদের নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই মৎস্যজীবীরা দ্রুত ওদেশ থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা যায়। জলদাপাড়ার হলং রুট খোলার দাবিতে বিক্ষোভ। জাতীয় উদ্যানে পর্যটন ব্যবসায়ীদের ব্যাপক বিক্ষোভ। মাদারিহাট থেকে এখন হলং রুট বন্ধ। সেই বন্ধ থাকার কারণে, রুট বন্ধ থাকার কারণেই এই বিক্ষোভ। বাকি 3টি রুট খোলা থাকলেও বন্ধ হলং রুট। হলং রুট বন্ধ থাকায় ব্যবসায় লোকসানের অভিযোগ। হলং রুটের উপর নির্ভরশীল 700টি লজ, হোমস্টে, ক্ষতির মুখে 38 জন গাইডও। হলং রুট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির অভিযোগ। আমরা কতদিন বসে এদেরকে দেবো মাইনে? আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই শিল্পের সাথে কত মানুষ, গ্রামের মানুষ এর মধ্যে যুক্ত আছে, তাদের কি হবে? তাদের কথাও কেউ ভাবছে না। এটা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব উচিত এই সাফারিটা চালু করা। প্রায় 15 দিন হতে চললো যেখানে জলদাপাড়ার মূল গেট বন্ধ। আমাদের তো রুজি রুটি বন্ধ হয়ে গেছে। এটার উপরে বেশ করেই কিন্তু আমরা থাকি, আমাদের কিন্তু আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই। তো আমার অনুরোধ এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই অবহেলার দিক থেকে সরে গিয়ে যেন কিছুটা মর্যাদার সাথে এবং তৎপরতার সাথে জলদাপাড়ার যে মেন গেট, আমাদের যে মাদারিহাটের মূল এন্ট্রেন্স, সেটা যেন ওপেন করার ব্যবস্থা করা হয়। কাছেই গরু মারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা, বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়েই রাত পাহারা।
কখনো দল বেঁধে কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার খুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ, যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় চারশো রেঞ্জের পাঞ্জুরা এজেন্সির মধ্যে পড়ছে, মনে দেখে নিবে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া, আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাতেও। কলকাতায় এখনই শীত নয়, তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশিই থাকবে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। শুধু আজ 19 তারিখ দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে এই জেলাগুলো, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর আছে, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 5-6 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার আগামী এক সপ্তাহ। ইমিডিয়েট ঠান্ডা পড়ার মতো খুব একটা কিছু নেই, অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তবে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।